সাভারের আশুলিয়ায় আবারও গার্মেন্টসে আগুন। 2 ঘন্টা ধরে জ্বলছে জাপান বাংলা কারখানা। সেনাবাহিনী ছাড়াও নিয়ন্ত্রণে কাজ করছে দমকলের 8টি ইউনিট। অবরোধে পেট্রোল বোমায় নিহতের তালিকায় যোগ হলো আরও একজন। ঢাকা মেডিকেলে মারা গেলেন সিরাজগঞ্জে দগ্ধ ট্রাক চালক শাহিন। 18 দলের পদযাত্রায় অংশ নিতে চট্টগ্রাম ছাড়ছেন অনেকেই। বেশি সংখ্যক নেতাকর্মীর যোগদান নিশ্চিত করতে ব্যাপক তোড়জোড়। এবং ফরিদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন বেশ কটি নির্বাচনী জনসভায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। সাভারের আশুলিয়ায় আবারও আগুনে পুড়ছে একটি তৈরি পোশাক কারখানা। ভোরের দিকে লাগা ভয়াবহ আগুন এখনও জ্বলছে। সেনাবাহিনী ছাড়াও দমকলের 8টি ইউনিট নেভানোর চেষ্টা চালাচ্ছে। ইউনিক এলাকায় 7 তলা একটি ভবনে জাপান বাংলা পোশাক কারখানায় সকাল 7:45টার দিকে এই আগুন লাগে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হলেও পরে তার নিচের দিকে ছড়াতে শুরু করে। খবর পেয়ে ডিপিজেডের 2টি এবং কালিয়াকৈর, সাভার ও ধামরাই থেকে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এদের সাথে সাভার সেনানিবাসের 9ম পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা যোগ দিয়েছেন। ভবনটির ভেতরে আটকে পড়া কাউকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। আগুন লাগার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি টেলিফোনে কথা বলছি আমাদের সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের সঙ্গে। জয়, আগুনের সর্বশেষ পরিস্থিতি কি, আর ভেতরে আটকা পড়াদের এখন কি অবস্থা? কবির, আপনি যেমনটি বলছিলেন, ভিতরে যারা আটকা পড়ে আছে তাদের ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কিছু নিশ্চিত হতে পারিনি। তবে যে কয়জনকে দেখেছি জানালার কাছে দাঁড়িয়ে আছে, ঠিক সেই কয়জনেরই ছবি নিয়েছিলাম এবং এখনো পর্যন্ত কেউ দায়িত্বশীল কেউ স্বীকার করেনি যে ভিতরের তাদের কি অবস্থায় আছে। আর আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এখনো আসেনি। প্রচন্ড ধোঁয়া উঠছে। 7ম তলা ভবনটি পুরো পুড়ে গিয়েছে এবং এখান থেকে ব্যাপক পরিমাণে ধোঁয়া উদ্গীরণ হচ্ছে। আরেকটা কথা কবির জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে 8টি ইউনিট কাজে লাগলেও পানি স্বল্পতা দেখা দিয়েছে। ফলে এখানে যে 7ম তলা পর্যন্ত যেভাবে পাইপ দিয়ে পানি নিয়ে যে পানি নিক্ষেপ করা হচ্ছে, তাতে পানি সংকটে চরম বিড়ম্বনার মধ্যে পড়ছেন এখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা। তারা জানিয়েছেন যে তারা মূলত ফায়ার ব্রিগেডের আগুন নিয়ন্ত্রণে দেরিতে আসার কারণ একটাই হচ্ছে যে এখানে পানির স্বল্পতা দেখা দিয়েছে। কবির, জয়, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মোজাফফর হোসেন জয়। এবার অন্যান্য প্রসঙ্গ। বিরোধী দলের কয়েক দফা টানা অবরোধে পেট্রোল বোমায় নিহতের তালিকায় যোগ হলো আরও একজন। গতরাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেলেন সিরাজগঞ্জে দগ্ধ ট্রাক চালক শাহিন। 18 দলের ডাকা 5ম দফা অবরোধের প্রথম দিন সিরাজগঞ্জের ট্রাকে দেয়া আগুনে দগ্ধ হয়েছিলেন তিনি। ওই ঘটনায় আহত হেলপার মারা গেছেন মঙ্গলবার রাতেই। দেখুন কামরুজ্জামান মামুনের রিপোর্ট। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। বিয়ের মাত্র 1 বছর 2 মাস পর স্বামীকে হারিয়ে এভাবেই শোকে পাথর স্ত্রীর চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল দুঃস্বপ্নের অশ্রু। জীবিকার তাগিদে অবরোধের মাঝেও ট্রাকে কাঁচামাল নিয়ে নওগাঁ থেকে কুমিল্লা যাচ্ছিলেন ট্রাক চালক শাহিন। 18 দলের ডাকা 5ম দফা অবরোধের প্রথম দিন গত শনিবার রাত 10টায় সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ট্রাকে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। পেট্রোল বোমা মারে যখন গাড়িটা লিসে নামবে দিছে গাথায়, গাড়ির থেকে নামবে গেছে। নামবে যাওয়ার পর ঢাবরে ধরে পেট্রোল বোমা আওয়া মারছে তাকে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হত্যা। আহত অবস্থায় প্রথমে তাকে ভর্তি করা হয় সিরাজগঞ্জ সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে সোমবার আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শরীরের 70 ভাগের পাশাপাশি শ্বাসনালী পড়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে জানালেন কর্তব্যরত চিকিৎসক। 70% বার্ন, যেহেতু তার ফেস, নেক, চেস্ট ইনভলভ, সেই কারণে তার ERDS ডেভেলপ করে পেশেন্ট শ্বাস নিতে পারে না, রেসপিরেটরি ফেলিওর হয়ে পেশেন্টটা মারা যায়। এ নিয়ে হরতাল অবরোধের নাশকতার আগুনে পুড়ে ঢাকা মেডিকেলেই মারা গেলেন 38 জন। আর হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আরও 22 জন, যাদের 4 জনের অবস্থা আশঙ্কাজনক। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
অবরোধ চলাকালে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদে আজ সারা দেশে জেলা, উপজেলা ও মহানগরে 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ রয়েছে। গতকাল দুপুরে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষেই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী 18 দলীয় জোটের নেতাকর্মীদের উপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও সম্পদ ধ্বংসের অভিযোগ করেন। বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গতকাল সন্ধ্যার পর দেওয়া অপর এক বিবৃতিতে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের বাসা ও গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নিন্দা জানিয়েছেন। এদিকে বিএনপি নেতৃত্বাধীন 18 দলের ঢাকামুখী পদযাত্রায় যোগ দিতে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছেন অনেকেই। রোববার কর্মসূচির আগ মুহূর্তে সরকার বাধা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা থেকে জোটের নেতাকর্মীরা আগেভাগে ঢাকায় পৌঁছাতে চান। তবে কিছুটা সমন্বয়হীনতা থাকলেও বেশি সংখ্যক নেতাকর্মীর যোগদান নিশ্চিত করতে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যে কোনো কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করতে বড় ধরনের ভূমিকা পালন করে চট্টগ্রামের নেতারা। সরকার বিরোধী চলমান আন্দোলনে এবার ঢাকা যাওয়ার ডাক এসেছে, কিন্তু শীর্ষ বিএনপি নেতাদের মধ্যে নগর সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন মামলার কারণে আত্মগোপনে, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সাংগঠনিক কাজে ঢাকায় এবং চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারপরেও চেষ্টা চলছে বিপুল সংখ্যক কর্মীদের ঢাকায় নেওয়ার। সিনিয়র নেতাকর্মী যারা আছে এদের মধ্যে মোটামুটি আমরা একটি লার্জ স্কেলে যাওয়ার চিন্তা আছে আর কি। এক্ষেত্রে বিএনপি নেতারা বলছেন সরকার বাধার সৃষ্টি করতে পারে, তাই একটু আগেভাগে নেতাকর্মীরা চট্টগ্রাম ছাড়ছেন। পথে ঘাটে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়, কোনো বাধার যাতে সৃষ্টি না হয়, আজকে থেকেই আমাদের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান শুরু করছে। প্রচন্ড সাড়া পাচ্ছে এবং সবাই তৃণমূল পর্যায় থেকে সবাই যে যার ভাবে চলে যেতে আগ্রহী, প্রয়োজনে সবাই নিজ খরচে হাঁড়ি পাতিল নিয়েও যাবে। তবে ছাত্রদলের সভাপতির দাবি, মামলার ভয়ে এতদিন যেসব নেতা রাস্তায় নামেনি এখন তারাও ঢাকায় যাবেন। নেত্রী নির্দেশ দিয়েছে, আমরা শত হামলাকে উপেক্ষা করে আমরা সব কর্মসূচি সফল করব। আত্মগোপনে থাকা শীর্ষ নেতাদের অনুসারীরা বলছেন কর্মীদের গোপনে সংগঠিত করে ঢাকায় নেওয়ার ব্যাপারে এসব নেতা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে এই পদযাত্রা কর্মসূচি সাড়া ফেলেছে রাজশাহী তৃণমূল নেতাদের মাঝেও। এর মধ্যে ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে ব্যাপক সাংগঠনিক তৎপরতা। এক্ষেত্রে কোনো ধরনের বাধা এলে তা প্রতিহত করার কৌশল নিয়েও চলছে আলাপ আলোচনা। বিস্তারিত মেহেরুল সুজনের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর থেকেই পাড়া মহল্লায় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন ঢাকা অভিযাত্রার। এমন দাবি করে জেলা বিএনপির নেতারা জানান, চলমান আন্দোলনের সাফল্য প্রাপ্তির টার্গেট পয়েন্ট হিসেবে গ্রহণ করে নতুন এই কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে দলের বিভিন্ন স্তরে। রাজশাহী জেলার যে কয়েকটি থানা আছে, 9টি থানা, 14টি পৌরসভা এবং মহানগর সহ সারা রাজশাহী জেলাতে একটি রব পড়ে গেছে যে 29 তারিখে যেতেই হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও 18 দলীয় জোটের নতুন এই কর্মসূচি উদ্দীপনা তৈরি করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে। ম্যাডামের কথা শোনার পর থেকে বিপুল উৎসাহ, সবাই ঢাকা যাওয়ার জন্য আমার কাছে ফোন করছে, বলে ঢাকা যাবো। তো গাড়ির ব্যবস্থা হয়তো আমরা করতে পারবো না, পরে বাধ্য হয়তো ট্রাক, এমন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যে করিমন নসিমন আছে এই নিয়েও আমরা যেতে পারি। তৃণমূল পর্যায়ে যে সমস্ত আমাদের নেতাকর্মী আছে সকলের সঙ্গে আমরা মত বিনিময় করে একযোগে আগামী শুক্রবারের নাইটে রওনা দিয়ে চলে যাব। ঢাকা অভিযাত্রা কর্মসূচিতে সরকার বাধা দিতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, যেখানে বাধা আসবে সেখানেই প্রতিহত করার প্রত্যয় নিয়েই তারা ঢাকা রওনা হবেন। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার জন্য এতে আমার মতো হাজার হাজার মানুষ জানবাজি রাখবে এবং এই রাস্তা হাইটে হলেও ঢাকা যাওয়ার চেষ্টা করবে। আমাদেরকে পতাকা নিয়ে, দেশে পতাকা নিয়ে ডাকছে, আমাদেরকে যদি এখানে বাধা আমরা সেখানে প্রতিহত করব। বিএনপি নেতারা জানান, সরকার নতুন এই কর্মসূচি বানচাল করতে যাতে না পারে সেজন্য অনেক নেতাকর্মী বুধবার দুপুরের পর থেকেই ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছাড়তে শুরু করেছেন। মেহেরুল সুজন, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে, টানা অবরোধ হরতালে প্রায় 2 মাস ধরে রোজগার না থাকায় ঋণের দায়ে জর্জরিত রংপুর অঞ্চলের লাখ লাখ নিম্ন আয়ের মানুষ।
আজ ফরিদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেখানেই প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ সফরে ফরিদপুর ৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্লাহর নির্বাচনী জনসভা উপলক্ষে ভাঙ্গা এবং সদরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দুটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন পর সড়ক পথে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাওয়া কাওড়াকান্দি নৌরুটেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি ফেরি প্রস্তুত সহ নৌপথ ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন। গাজীপুরের টঙ্গীতে গতকাল ককটেল বানানোর সময় বিস্ফোরণে ৩ জন গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এক নারীকে আটক এবং ঘটনাস্থল থেকে ৬টি তাজা ককটেল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, এদিন বিকেলে টঙ্গীর হিমার দিঘি এলাকার একটি দোতলা বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে থাকা ৩ জন আহত হন। এ ঘটনায় শাহিন নামে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে এলাকার লোকজন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহত অন্য দুজনের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দর্শক, সংবাদের শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম যে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। সেখানে সেনাবাহিনী ছাড়াও দমকলের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া ২ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি টেলিফোনে কথা বলছি আমাদের সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের সঙ্গে। জয়, আগুনের সর্বশেষ পরিস্থিতি এখন কি, আর ভেতরে আটকা পড়া যারা তারা কি উদ্ধার হয়েছে কিনা, বা ক্ষয়ক্ষতির বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? কবির, আপনি যেমনটি বলছিলেন, এখানে স্থানীয় যে ফায়ার ডিভিশন আছে তাদের সাথে কথা হয়েছে। সেই জ্যেষ্ঠ কর্মকর্তা যিনি আছেন তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আমিও নিজেও দেখতে পাচ্ছি যে 7 তলায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে। এবং আপনি যেটা বললেন ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম। তারা জানিয়েছেন যে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারবেন না, একটু সময় লাগবে। আর যারা আটকা পড়েছিল তারা নিরাপদেই নেমে এসেছে। এইখানে কোনো হতাহতের বা ঘটনা ঘটেনি, এটি জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। কবির, জয়, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে গতকাল ৩৮টি বোমাসহ এক শিবির কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে মিরপুরের মধ্য মণিপুর আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৩৮টি বোমা, দেশীয় অস্ত্র, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। সেখান থেকে আটক করা হয় এক শিবির কর্মীকে। পুলিশের দাবি, নাশকতার জন্য এই বোমাগুলো ওই বাসায় মজুত করে রাখা হয়েছিল। এই গ্রুপটা জড়িত থাকতে পারে। একটা শিবিরের আস্তানা পাই এবং সেই আস্তানায় একজনকে শিবিরের সক্রিয় দলনেতাকে আমরা হাতে নাতে গ্রেফতার করি এবং 2টা রুম সেখানে তল্লাশি চালিয়ে 38টি শক্তিশালী বোমা ও পেট্রোল বোমা এটা উদ্ধার করি। বিপুল পরিমাণ জিহাদি বই, বেনামি সিম, ক্রিস, তরবারি, সুরা এগুলি উদ্ধার হয়। টানা প্রায় 2 মাসের হরতাল অবরোধে শ্রম বিক্রির ক্ষেত্রগুলো বন্ধ থাকায় রংপুর অঞ্চলের 60 লাখ ক্ষেতমজুর, দিনমজুর আয়বঞ্চিত হয়েছেন 7,200 কোটি টাকার। উপার্জনহীন দিনগুলো কাটাতে মাথাপিছু 50 টাকা ধার কর্য করলেও সমষ্টিগতভাবে উল্টো তাদের ঘাড়ে চেপেছে 1,800 কোটি টাকার ঋণের বোঝা। রতন সরকার রিপোর্ট। আমদানি রপ্তানি, কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ব্যবস্থা অচল থাকায় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগই শুধু ক্ষতিগ্রস্ত হয়নি, শ্রম বিক্রির ক্ষেত্রগুলো বন্ধ থাকায় উপার্জনহীন হয়ে পড়েন এই অঞ্চলের 60 লাখেরও বেশি ক্ষেতমজুর, দিনমজুর। 200 টাকা করে দিন হাজিরা হলে 2 মাসে তারা আয় বঞ্চিত হয়েছেন 7,200 কোটি টাকা। রড, সিমেন্ট, বালু এটা ওরা হরতালের জন্য আইসে না, এই কারণে কাজ বন্ধ। গ্রামেরও কাজ বন্ধ। গ্রাম এই সাধারণ লোকের কাছে কোনো পয়সা করি বলতে নেই। শহরে তো কাজ যাতে পাচ্ছি না,
নজিরহাট থেকে ডাঙে মারি পড়ে দেওয়া হচ্ছে। একদিন কাজ না পেলে ধারকর্য ছাড়া উপায় থাকে না এইসব দিন মজুরের। মাসের পর মাস বেকার থাকায় হয় উপবাস নয়তো ঋণ বেড়েছে তাদের। একটি দিন পার করতে 50 টাকা লাগলে সমষ্টিগতভাবে এর পরিমাণ 1800 কোটি টাকা। 200 নিচ্ছি, ওর কাছে 100 নিচ্ছি, যে হরতাল শেষ হবে কামাই করে দেবো, ইনকাম করে দেবো, কিন্তু তো হরতাল তো আর শেষ হচ্ছে না। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের কোনো ডিপোজিট নাই। একদিন কর্ম না করলে আমাদের সংসার চলবে না। শ্রমিক মজুর আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন এই অচলায়তন ব্যাপক এবং দীর্ঘ হওয়ায় আসলে ভেঙে গেছে দিন এনে দিন খাওয়া মানুষের জীবন ব্যবস্থা। যারা আজকে 300-400 টাকা আয় করতেন তারা আয় বন্ধ হয়ে গেছে, এবং একটা পরিবার গড়ে 5 জন করে সদস্য থাকলে তারা এখন অনেকেই মানে জীবনযাত্রার মানটা একদম নিম্নগামী হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন গ্রামীণ কৃষি অর্থনীতির ক্রমবিকাশের ফলে বদলে যেতে শুরু করেছিল উত্তরের শ্রমজীবী মানুষের জীবনধারা, কিন্তু হরতাল অবরোধের রাজনীতি আবার তাদের ফেলে দিয়েছে দারিদ্র্যের সেই চোরাবালিতেই। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 18 দলের 5 দফা অবরোধে শুধু পেট্রোল বোমার আগুনই এখন পর্যন্ত ঝলসে গেছে বহু তাজা প্রাণ। আজ সকাল পর্যন্ত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন 19 জন, মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও 28 জন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। এই কান্না কেবল স্বজন হারানোর শোকের নয়, এজন্য সহিংস রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ, জরুরি বিভাগ আর বার্ন ইউনিটের বাতাস এখন ভারী হয়ে আছে রাজনৈতিক হিংস্রতার বলি হয়ে আগুনে ঝলসে যাওয়া মানুষগুলোর আর্তনাদ আর তাদের অসহায় স্বজনদের হাহাকারে। যারা এখনো বেঁচে আছেন তারা চিকিৎসার খরচ চালানো আর সংসারের চাকা সচল রাখার চিন্তায় যেন দিশেহারা। তার পুরো সংসারটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই এখন দোকান সব বন্ধ করে তাদের এই অবস্থা, এখন তার সংসারটা কিভাবে চালাবে? তার সংসারে 2টা মেয়ে। মানুষকে যে এরকম মারতে পারে এটা আমাদের জানা নাই। ওদেরকে যদি এরকম ভাবে ককটেল মেরে বোঝানো যেত তাহলে আমি স্বস্তি পেতাম। মৃত্যুর সঙ্গে লড়ে হার মানতে হচ্ছে যাদের, তাদের পরিবারের সদস্যরা বলছেন একটি মৃত্যু কিভাবে কেড়ে নেয় একটি পরিবারের সব স্বপ্ন। ড্রাইভার আর ওই হেল্পারটা ওরা দরজা খুলে নেওয়া দৌড়ে পালাচ্ছিল, তখন পাষণ্ডরা ওদেরকে দৌড়ায় ধরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরায় দিচ্ছে। উনি মোটামুটি উল্লেখযোগ্য ভালো ইনকাম করতেন, আর এখন তো মনে করেন যে একজনের ইনকামটা তো 8-10 জন চলার অসম্ভব। বরাবরই হামলার লক্ষ্য হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের উপর হামলাকে রাষ্ট্রের উপর হামলার শামিল বলে মনে করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। যে সমস্ত দুষ্কৃতিকারীরা পুলিশকে হামলা করে তারা মনে করে যে পুলিশের মনোবল দুর্বল করে দিবে। পুলিশ মনোবল তো দুর্বল হয়ই না, মনোবল চাঙ্গা হয়, এবং ওই দুষ্কৃতিকারী ওই সমস্ত যারা এদের নেপথ্যে থাকে তাদের প্রতি পুলিশের আর বিরূপ ধারণা সৃষ্টি হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিসেব অনুযায়ী 18 দলের 5 দফা অবরোধে এ পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 19 জনকে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে 5 জানুয়ারি নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে এবং এজন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দলের নেতাকর্মীরা, একথা জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী। অন্যদিকে দলের যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা জানিয়েছেন হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশে এবং রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাপা। গতকাল গুলশানে রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তারা। নির্বাচন প্রচার সকলে যাচ্ছে, সারা বাংলাদেশে আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা পোস্টার লাগিয়েছে। স্যারের তো পোস্টার রংপুরে আছে, স্যারের পক্ষ থেকে তো পোস্টার লাগাইছে। আপনাদের নির্বাচন ইশতেহারে কি খবর, এটা কবে নাগাদ আমরা দেব? আমরা আপনার 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। স্যার থেকে আমরা একটু অবস্থাগত কারণেই আমরা একটু বাইরে আছি, তো সেক্ষেত্রে যারা স্যার সাথে যোগাযোগ নিয়মিত করছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের সংগঠন এবং নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। আর বিশেষ করে রওশন এরশাদ, তার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা তো নির্বাচন করছি আওয়ামী লীগের বিরুদ্ধে। দেশের বাইরের খবর, পাকিস্তানের সীমান্তবর্তী শহর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান বা ড্রোন হামলায় সন্দেহভাজন অন্তত 4 জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। বুধবার মধ্যরাতে মিরামশাহ এলাকায় এই ড্রোন হামলায় আরও এক বিদ্রোহী গুরুতর আহত হয়। হামলার পর আশপাশের এলাকার মানুষ এসে মৃতদেহগুলো বিধ্বস্ত ঘর থেকে বের করে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে হামলায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সন্ত্রাস নির্মূলের অংশ হিসেবে মার্কিন সরকার এই এলাকায় প্রায়ই ড্রোন হামলা চালালেও এটি ছিল ডিসেম্বর মাসে এই এলাকায় প্রথম ড্রোন হামলা।
ইরাকের রাজধানী বাগদাদে বড়দিনের উৎসবস্থলে গাড়ি বোমা বিস্ফোরণ অন্তত 24 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল বাগদাদের দৌড়া এলাকায় একটি চার্চের কাছে পার্কিংয়ে রাখা গাড়িতে বিস্ফোরণ হলে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই খ্রিস্টান সম্প্রদায়ের। ইরাকে প্রায় এক দশক পর এবার প্রথম বড়দিনের আয়োজন করা হয়েছিল, কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনায় সব পণ্ড হয়ে যায়। একই দিন আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাসের আঙিনায় দুটি রকেট হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি হলে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন অনিশ্চিত বলে মন্তব্য করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। এজন্য বিকল্প ভেন্যু ভেবে রেখেছে এসিসি। তবে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা এবং বিরোধী দলগুলো ক্রিকেটকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখলে অন্য দেশগুলো থেকে ইতিবাচক সাড়া মিলবে বলে মনে করেন তিনি। সবকিছু মিলিয়ে এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ হবে 4 জানুয়ারি কলম্বোতে এসিসির সভায়। জাতীয় পর্যায়ে আসলে তো সিকিউরিটি ওয়াইজ হয়তো এখনকার প্রেজেন্ট পজিশনে হয়তো এটা ইজ নট অল দ্যাট ইঞ্জিনিয়ার। দেশের রাজনৈতিক অবস্থার কারণে এমনইভাবে এশিয়া কাপ বাংলাদেশের মাটিতে আয়োজনের সংশয়ের কথা জানালেন এসিসি প্রধান। এমন উদ্ভব পরিস্থিতি শুরু চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 দলের হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা থেকে। এর কদিন পর ভারতীয় এক গণমাধ্যমে আসে এশিয়া কাপ ও টি-20 বিশ্ব আসর থেকে নিজেদের সরিয়ে নিতে পারে পাকিস্তান, কিন্তু ক্রিকেট পাগল দেশটির এমন অবস্থার জন্য দায়ী দেশের চলমান প্রতিহিংসার রাজনীতি। এটা কিন্তু কোনো লুকাবার বিষয় না যে আমাদের দেশে কি হচ্ছে, মানে যে এটা তো পুরো আন্তর্জাতিকভাবে এটা ছড়িয়ে পড়ে। এভরিবডি নোজ। ধরেন আমাদের এশিয়া কাপের ব্যাপারে আমি বলতে পারি যে 4-5টা দেশ আছে। বাংলাদেশের এমন অবস্থার সুযোগ নিতে চাইছে পাকিস্তান, কারণ কূটনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে বিসিবি। যে ব্যক্তিগত যদি সম্পর্কটা ওদের সাথে সবার সাথে ঠিক থাকতো, তাহলে হয়তো এত যে ব্যাপকভাবে যে কথাটা হচ্ছে যে চেঞ্জ করো বাংলাদেশ থেকে, চেঞ্জ করো বাংলাদেশ থেকে, বাংলাদেশের পরিস্থিতি হতো কারণ এটা হয়তো এত ত্বরান্বিত হতো না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে অন্যান্য দেশগুলোর পাশাপাশি আইসিসিও। তাই এশিয়া কাপ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠানের জন্য একটা সম্ভাবনার সিঁড়ি দেখালেন এসিসি প্রধান। ওটা যদি বলা হয় যে এখানের অপোজিশন, এখানে যারা গভর্নমেন্ট যদি একত্রে বলে যে না উই উইল গিভ সিকিউরিটি, আমরা উই উইল এনশিওর দ্যাট দিস ম্যাচেস আর হেল্প প্রপারলি, তাহলে আমাদের জন্য একটা সুবিধা হয় দেশগুলোকে কনভিন্স করার। এদিকে সম্প্রতি বিসিবি জানিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত এই ব্যাপারে আলোচনা করবে তারা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বড়দিনের আনন্দের রেশ কাটতে না কাটতে আবারও মাঠে নামছে ইংলিশ লিগের ফুটবল জায়ান্টরা। বৃহস্পতিবার একই দিনে মাঠে নামছে বেস্ট ইংলিশ ক্লাব। এদিন লিভারপুলের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে লড়বে হাল সিটি। এছাড়া আর্সেনাল ওয়েস্ট হামের এবং চেলসি সোয়ানসি সিটির মুখোমুখি হবে। বক্সিং ডে ম্যাচে মাঠে নামার আগে ব্রেন্ডন রজার্সের লিভারপুলের আত্মবিশ্বাস 17 ম্যাচের মধ্যে 11টি জয়। আর বর্তমান সময়ে লিভারপুলের সাফল্যের পাল্লায় হাওয়া লাগানোর কাজটা করে যাচ্ছেন উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে শঙ্কার কথা, এর আগে 87-88 সালে বক্সিং ডে ম্যাচে জয় পেলেও 90-91, 96-97 ও 8-9 মৌসুমে লিগ টেবিলের শীর্ষে থেকে বক্সিং ডে ম্যাচ খেলা লিভারপুল হেরেছিল 3টিতেই। এদিকে ব্রেন্ডন রজার্সের কপালের ভাঁজ ফেলতে প্রস্তুত উঠতে থাকা ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে এবারের মৌসুমে 8 ম্যাচের সবকটিতে জয় আছে সিটিজেনদের। আর এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 51 বার বল পাঠিয়ে গোল করার ক্ষেত্রে সবার উপরে অবস্থান করছে ম্যান সিটি। এদিকে আরেক ম্যাচে মাঠে নামছে লিগ টেবিলের 2য় স্থানে থাকা আর্সেনালও। প্রতিপক্ষ অবশ্য 17তম স্থানে থাকা ওয়েস্ট হ্যাম, তাই অতটা ভাবাচ্ছে না গানারদের। তার উপর এই ম্যাচ জিততে পারলে এবং ম্যান সিটি লিভারপুলকে হারালেই লিগ টেবিলের শীর্ষস্থানটা নিশ্চিত হবে তা জানা আছে গানারদের। অন্যদিকে লিগ টেবিলে অনেকটা পিছিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে হাল সিটির বিপক্ষে। তবে লিগ টেবিলে 8 নম্বরে থাকা ডেভিস ময়েসের শিষ্যরা এই ম্যাচে জয় না পেলে আরো পিছিয়ে পড়বে। তাই 12 নম্বরে থাকা হাল সিটিকে ঘরের মাঠে বেশ আটঘাট বেঁধেই নামতে হবে রেড ডেভিলদের বিপক্ষে। এছাড়া বক্সিং ডে ম্যাচে মাঠে নামছে পয়েন্ট টেবিলে 4 নম্বর দল হোসে মরিনো চেলসি। গেল ম্যাচে আর্সেনালকে রুখে দেওয়া ব্লুজরাও নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দারুণ আত্মবিশ্বাস সঙ্গী করেই নামবে, কেননা প্রতিপক্ষ সোয়ানসি সিটি আছে লিগ টেবিলের 11 নম্বরে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
সাভারের আশুলিয়ায় আবারও গার্মেন্টসে আগুন, সেনাবাহিনী ছাড়াও দমকলের 9টি ইউনিটের চেষ্টায় সোয়া 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে। অবরোধে পেট্রোল বোমা, নিহতের তালিকায় যোগ হলো আরও একজন। ঢাকা মেডিকেলে মারা গেলেন সিরাজগঞ্জে দগ্ধ ট্রাক চালক শাহিন। 18 দলের পদযাত্রায় অংশ নিতে চট্টগ্রাম ছাড়ছেন অনেকেই। বেশি সংখ্যক নেতাকর্মীর যোগদান নিশ্চিত করতে ব্যাপক তোড়জোড়। এবং ফরিদপুর ও গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বক্তব্য রাখবেন বেশ কটি নির্বাচনী জনসভায়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।